যেটা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের মুখ থেকে নিশ্চিত হয়েছে, সে সম্পর্কে খুবই সুন্দর কথা বলে গেছে। কিন্তু এই 31 দফা শুরুতেই কিন্তু একটা জিনিস আছে, ভিতরে একটা জিনিস আছে, সেটা হলো দুর্নীতিমুক্ত হতে হবে। 5 তারিখের পর থেকে যে দুর্নীতির চিত্র আমরা দেখেছি, পুকুর লুট, মোটরসাইকেল লুট, বাড়িতে অগ্নিসংযোগ, বাড়ি লুট, সবগুলি কিন্তু পত্রিকায় কিন্তু ছোট ছোট কাটিং আছে আমার কাছে। এগুলো কিন্তু আমাকে খুব একটা উৎসাহ দেয় না, আমাকে বরং কষ্ট দেয় যে আমরা আসলে কোন দল করছি, এই দলগুলোর মধ্যে আমরা কাদের সহকারে দলটা করছি। এই অপরাধগুলো তো কিছু না কিছু লোক করছে, সবাই কিন্তু করছে না। এই সামান্য কিছু মানুষের দায়ভার কেন আমরা পুরো বিএনপি নেব? আমি ছোট রাজনীতি করি, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতাও নাই। আমার বাবার জুতা 10 বছর আমি টেনেছি, তারপরে বাবার মৃত্যুর পর বাবার সাথে আমি বাবার পরিবর্তে আমি বাবার জায়গায় রাজনীতি করেছি। আমার অন্যদের মতো বিশাল বিশাল আত্মত্যাগও নাই, কিন্তু তারপরেও আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এই কমিটিতে নিয়ে আসা হয়েছে, ডিস্ট্রিক্ট কমিটিতে। নিশ্চয়ই তার পেছনে তো কিছু একটা কারণ আছে। আমি কিন্তু টাকা দিয়ে রাজনীতি করি নাই কোনোদিন, 1 পয়সা আমি তো কোনো নেতার পিছনে খরচ করি না, 1 পয়সা না, কেউ বলতে পারবে না। বরং নেতারা আমাকে উল্টা বলেন যে যোগাযোগটা আমি কম রাখি। কারণটা হচ্ছে কি, আমার একটা ওই যে আমি ওই পরিমণ্ডলে বড় হতে পারি নাই যে আপনার আর্টিফিশিয়ালি মনের মধ্যে যা আছে সেটা আমি সামনে প্রকাশ করবো না। কিন্তু যতদিন কথা বলি, ঘনিষ্ঠতা বাড়ছে, ততদিনই বুঝতে পারছি আমাদের আশেপাশে যে মানুষগুলো এই কমিটিতে তারেক রহমান সাহেব দিয়েছেন, প্রত্যেকেই ভালো মানুষ, প্রত্যেকে স্বচ্ছ হৃদয়ের মানুষ, প্রত্যেকে দুর্নীতিমুক্ত মানুষ। আমি এই মানুষগুলোর সংস্পর্শে এখানে আসতে পেরে, তাদের সাথে কথা বলতে পেরে, তাদের সঙ্গে শিখতে পেরে, তাদের কাছ থেকে শিখতে পেরে গর্বিত বোধ করি। দলকে চালাতে হলে সর্বপ্রথম যেটাই করেন না কেন, যে কমিটি না করেন না কেন, সেই কমিটির প্রধান সহ কমিটির যারা থাকবেন প্রত্যেককে হতে হবে দুর্নীতিমুক্ত। এবং এই দুর্নীতি আমাদেরকে আজকে এই পর্যায়ে ঠেলে দিয়েছে। দলের মধ্যে বিশৃঙ্খলা, সবকিছুতে কিন্তু আমরা এই দুর্নীতিকে দেখতে পাই। দ্বিতীয় নাম্বার, ছোট্ট জিনিস, গঠনতন্ত্র দলের আছে। আমরা যে কথাটা আমাদের আসাদ ভাই আমাকে পূর্বেই বলে দিলেন আপনাদের সম্মুখে, যে গঠনতন্ত্র নিয়ে কিছু বলা হবে না, কিন্তু আইনজীবী মানুষ তো 2-1টা কথা না বললেও আসলে হয় না। গঠনতন্ত্র যদি অ্যাডহক কমিটি হয়, অ্যাডহক কমিটির বিধান যদি থেকে থাকে, আমরা যে মনিটরিং কমিটির কথা বলছি কিংবা প্রস্তুতি কমিটির কথা বলছি, এটা কিন্তু ওই গঠনতন্ত্র মেনে ওই গঠনতন্ত্র এই অ্যাডহক কমিটির মধ্যেই হতে হয়। কারণ আমার যে এখানে পূর্ববর্তী বক্তাগুলো বলে গেছেন যে একজন কনভেনার এবং পরবর্তীতে একজন মেম্বার সেক্রেটারির ভিতরে রাখার জন্য আর সদস্য দেওয়ার জন্য, তার মানে তো অ্যাডহক কমিটি হয়ে গেল। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে সদস্য সিলেকশনের যে প্রক্রিয়াটা হতে হবে, সেই প্রক্রিয়াটা হতে হবে অত্যন্ত স্বচ্ছ। আমি আমার ইচ্ছা মতো আমাকে দায়িত্ব দিলেন, আমি ইচ্ছা মতো আমার লোকজনকে সদস্য করলাম, আরেকজনকে আমি কোনো চান্সই দিলাম না, তাহলে কিন্তু এটা খুবই দুঃখজনক। যেমন ধরেন আজকে আমরা নাটোরের আগে আমরা কথা বলেছি, নাটোর থেকে আঙ্কেলরা আমাকে বলে দিয়েছেন, ভাইরা আমাকে বলে দিয়েছেন যে আমার 35টা এখানে পার্টিসিপেন্ট থাকবেন। 35টা পার্টিসিপেন্টের তো অ্যাটলিস্ট যে বক্তব্য দেওয়ার তালিকা, আমার কাছে তো যারা এখানে কাজ করেছেন, যারা সংগঠন করেছেন, আমাকে বলতে পারতো যে 5 জনের নাম আপনি দেন। আমাকে কিন্তু এই 5 জনের 4 জনের 3 জনের নাম, 3 কি 4 জনের নাম আসাদ ভাইয়ের সাথে কথা বলে, তারপরে আমাদের সম্মানিত প্রধান অতিথির কনসেন্ট নিয়ে কিন্তু এখানে আদায় করে নিতে হবে। এটাই যদি হয় তাহলে তো আমাদের যে প্রচেষ্টার ফল দাঁড়াবে যে শিয়ালের কাছে আমরা মুরগিটাকে বর্গা দিয়ে আসছি, এবং এর থেকে ফলাফল আসবে না। একদম ট্রান্সপারেন্ট, পরিচ্ছন্ন, স্বচ্ছ একটা পদ্ধতি থাকতে হবে, যে পদ্ধতিতে না আজিজ সাহেব কোন সুযোগ পাবেন, না আমি কোনো সুযোগ পাবো, না বাবলু আঙ্কেল কোনো সুযোগ পাবেন, না আমাদের দুলাল আঙ্কেল সুযোগ। এখানে হবে কি ইকুয়ালিটি থাকবে, এবং দলের যারা নেতা আছেন তারা নিজেরা এগুলো ঠিক করে নেবেন। আমরা শুধুমাত্র এখানে কনসেন্ট দিব। এখানে আমার মনে হয় কমিটি যদি করি, আপনার চিন্তা করেন কমিটি করবেন, একাধিক সিগনেটরি রাখবেন, সেই সিগনেটরি অ্যাপ্রুভাল যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু একজনও যদি স্বাক্ষর দিতে বাকি রাখে, তাহলে কিন্তু কমিটি সামনের দিকে যাবে না। তো এই ধরনের এমন ডিফেন্স মেকানিজম ছাড়া কোনো কমিটি করাটা আমার মনে হয় ভুল হবে। আমার বাবা দীর্ঘদিন আপনাদের সঙ্গে আপনাদের রাজনৈতিক পরিমণ্ডলের একজন প্রিয় মানুষ ছিলেন, দীর্ঘদিন রাজনীতি করেছেন।
ওনার পর ধরে আমি এখানে এসেছি। ওনার তৈরি 17টা প্রতিষ্ঠান কিন্তু এলাকায় আছে। এখানে আমিও করি না, আমি এখানকার সভাপতি নই, শুধু একটা সভাপতি আমি। আমাদের আজিজ সাহেবের ভাইও মনে হয় আমার আব্বার প্রতিষ্ঠিত আরেকটা কলেজের সভাপতি। এখানে কিন্তু আমি কোনো মতে ইন্টারভিউ করিনি, কিন্তু আমি যখন সভাপতি হতে চেয়েছি তখন আমি দেখেছি নির্লজ্জভাবে এখানে কিন্তু হাত দেওয়া হয়েছে। এখন আমার বাবার প্রতিষ্ঠান, আমি সভাপতি যদি হতে চাই, আমার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, তাহলে তো কলেজের কারো সমস্যা থাকার কথা না, কিন্তু এটা হয়েছে। বড় বড় নেতৃবৃন্দ এটাতে ইন্টারফেয়ার করেছেন। এই জন্য আমি বললাম যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স মেকানিজম নেন, যেখানে আমরা কেউই কিন্তু অধিক শক্তি প্রদর্শন না করতে পারি। আমরা সবাই নিয়ম মেনে স্বচ্ছতার সঙ্গে যে মানুষগুলো ভালো, সেই মানুষগুলোকে আমরা নির্বাচনের জন্য নির্বাচনের পরিমণ্ডল সামনে নির্বাচন হবে, সেই নির্বাচনে দল যাকে সামনে দিকে এগিয়ে নেবে তার পিছনে আমরা সবাই থাকবো, এটাই সত্যি কথা। কিন্তু দলেরও একটা নির্বাচনের প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটাও কিন্তু খুব সহজ না। আমরা কেউই কিন্তু এই যে চেক অ্যান্ড ব্যালেন্স প্রসিডিওর দল তৈরি করেছে, এটার হিসাবের বাইরে যে কোনো কিছু করতে পারবো না। আমাদের মূলত এখন থেকেই খেয়াল করতে হবে স্বচ্ছতার সাথে স্বচ্ছ রাজনীতির মাধ্যমে এই বাংলাদেশ তথা এই গুরদাসপুরকে কিভাবে আমরা বিনির্মাণ করব। কুদ্দুস সাহেবের অপশাসন আমাদের স্কুলগুলোকে কোয়ালিটেটিভ শিক্ষক শূন্য করে দিই। আমরা যদি সেই প্রসেস ধরে আবার অমেধাবী অযোগ্য লোকজনকে সামনে নিয়ে আসি, সেক্ষেত্রে কিন্তু আমরা খুবই দুর্যোগের মুখে পড়বো, কারণ আমাদের ভবিষ্যৎ এখানে জড়িত আছে, আমাদের সন্তানরা এখানে পড়ে। এলাকাতে আমার যদিও এই কথাগুলো বলার কথা, তবু আমি অনুমতি নিয়ে বলছি, এলাকাতে নেশা ছড়াছড়ি, মাদকের সৎ ছড়াছড়ি, এগুলো নিয়ে পজিটিভ কোনো অ্যাপ্রোচ বিএনপি এখন পর্যন্ত দেখাতে পারেনি। থানায় বহুবার গেছি, বহুবার বলেছি, কোনো কথায় কাজ হয় না, কিন্তু এখন হওয়া উচিত। আপনারা সবাই অভিভাবক, আপনারা কেউ কি চান আপনাদের সন্তানরা এডিক্টেড হোক? না। আমাদের এই সমস্ত ইস্যুগুলো নিয়ে কথা বলতে হবে। আমাদের শুধুমাত্র নেতৃত্ব নিয়ে মারামারি করলে চলবে না। আমাদেরকে সন্তান আছে, আমাদের এই সন্তানদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে করে আমরা গর্বিত পিতা হতে পারি এবং আমাদের সন্তানরা বলতে পারে আমরাও গর্বিত পিতার সন্তান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। চাষকর গুরুদাসপুরের মাটি